শুরুতে আমরা একটা গ্রুপকে দেখি যারা সমুদ্রে মাছ ধরছে। ক্যাপ্টেন পানি খেয়ে একটা প্লাস্টিকের বোতল সমুদ্রে ফেলার সাথে সাথেই একটা ভয়ঙ্কর চিৎকার তাদের কান ফাটিয়ে দেয়। এই লোকগুলো ভয় পেয়ে যায়। এই সময় তারা মাছের যে জালটি সমুদ্র থেকে তুলেছিল হঠাৎ সেটাও ছিঁড়ে যায়। একটি ভয়ঙ্কর মানুষের মতো দেখতে প্রজাতি জালের নিচ থেকে রেগে বের হয়ে আসে। ক্যাপ্টেন তাকে দেখে ভয় পেয়ে যায় এবং তার উপর গুলি চালিয়ে দেয়। এরপর আমরা লন্ডনের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা ব্রেকলিকে দেখি যেই সময় ঘুমাচ্ছে হঠাৎ তার ফোনে বেল বাজে এবং সে ঘাবড়ে গিয়ে উঠে দাঁড়ায়। তার কাছে একটা এমার্জেন্সি মিশনে যাওয়ার জন্য মেসেজ আসে। জানা যায় যে সে ইউএনের ইন্টেলিজেন্স ট্রান্সফার হয়ে কাজ করে। ব্রেকলি জলদি তার ছেলেকে উঠায় এবং তাকে বলে যে আমাকে এমার্জেন্সি কোথাও যেতে হবে আর তোমাকে তোমার মায়ের কাছে যেতে হবে। এই সময় সার্জেন্ট হানা ব্রেকলিকে পিক করার জন্য আসে। হানা এটা শুনে রেগে যায় যে ব্রেকলি আগে তার মেয়েকে তার মায়ের বাসায় নামিয়ে দিতে চায়, সেটাও তাদের গাড়িতে করে। যাই হোক, এই সময় ব্রেকলির এক্স ওয়াইফও তার উপর বেশ রেগে থাকে, কারণ ব্রেকলির এমন কাজের জন্য সবসময় তাকে নিজের কাজ ইগনোর করে মেয়ের খেয়াল রাখতে হয়। এই কাজ শেষ করার পর তারা একটা প্রাইভেট এয়ারপোর্টে পৌঁছায়, যেখানে জেনারেল তাদের মিশনের ডিটেলস দেয়। কিন্তু এখানে ব্রেকলির ট্যাবলেট কাজ করছে না। তার সাথে বসে থাকা একটা লোকও তাকে ভিডিও দেখায়, যেখানে ওই ক্রিয়েচার বা প্রাণীটিকে দেখা যায়। ওই প্রাণীটিকে মানুষের উপর হামলা করতে দেখা যায়। এটা দেখে ব্রেকলি ঘাবড়ে যায় এবং ভয়ের চোটে লোকটিকে বলে যে আমি কোনো এজেন্ট নই, আমি শুধুমাত্র একজন ক্লার্ক যে আপনাদের সাথে যাচ্ছে। যে এজেন্ট ব্রেকলিকে ভিডিও দেখিয়েছিল সেও ঘাবড়ে যায় এবং পুরো রাস্তায় ব্রেকলির সাথে আর কোনো কথা বলে না। তারা এবার হেলিকপ্টারের মাধ্যমে একটা অজানা নির্জন দ্বীপে পৌঁছায়। একটি বিশেষ বিল্ডিংয়ের ভেতর যাওয়ার আগে তাদের সবাইকে ডিকন্টামিনেট করা হয় এবং তাদের সবার উপর থেকে বিশেষ মেশিনের মাধ্যমে সব জীবাণু মেরে ফেলা হয়। এরপর কর্নেল এসে তাদের সবার সাথে দেখা করে এবং তাদের দেয়ালে টাঙানো ওই প্রাণীটিকে দেখায়। সবাই প্রাণীটিকে দেখে খুব অবাক হয় এবং কারো কারো এটাই মনে হয় যে কোনো মানুষ কস্টিউম বা পোশাক পরে দাঁড়িয়ে আছে। কিন্তু কর্নেল জানাই এই প্রাণীটি আসল এবং এটি পানি থেকে বের হয়েছে। সায়েন্টিস্ট এই প্রাণীটির নাম দিয়েছে হোম স্প্যান্ডল। মানুষের মতো দেখতে এই প্রাণীগুলো আসলে পানির নিচে থাকে। মনে করা হয় যে মানুষেরা দুনিয়াতে আসার আগে থেকেই এরা এই পৃথিবীতে বসবাস করছে। সায়েন্টিস্টরা এই সময় প্রাণীটির উপর রিসার্চ করছে। এমনকি এই প্রাণীটির গলায় একটা মুক্তাও পাওয়া যায়, যার মানে তারা এখন পর্যন্ত বুঝতে পারেননি। একজন অফিসার আবার ওই মুক্তাটি হোম স্প্যান্ডলের গলায় ফেরত দিয়ে দেয়। এরপর এরা সবাই তাদের ইনভেস্টিগেশন নিয়ে মিটিং করার জন্য এখান থেকে চলে যায়। আর এখানে ব্রেকলি একা থেকে যায়। সে প্রাণীটিকে খুব গভীরভাবে দেখতে থাকে। তারপরে সে প্রাণীটিকে সম্মান দেয়। এখন আমাদের জেনারেলকে সব লোকের সাথে মিটিং করতে দেখা যায়। জেনারেল কর্নেলকে প্রশ্ন করে যে আমি বুঝতে পারছি না শেষমেশ এ প্রাণী এত উপরে এলো কীভাবে। কর্নেল বলে এটা খুব বড় বিপদের লক্ষণ হতে পারে, কারণ 2020 সালেও আন্ডার ওয়াটার সাবমেরিনে একটা খুব বড় দুর্ঘটনা হয়েছিল, আর সেটাও এমন এক প্রাণীর কারণে হয়েছিল। এরা এখন এই হোম স্প্যান্ডেল প্রাণীদের সাথে কথা বলতে চায়, যার জন্য তারা একটা বিশেষ মেশিন ব্যবহার করে। এই মেশিনের মাধ্যমে তারা অন্য প্রাণীদের সিগন্যাল পাঠায় এবং তারা তাদের উত্তরের অপেক্ষা করে। ব্রেকলি যখন এই মেশিন দিয়ে সিগন্যাল পাঠায় তখন ওই সিগন্যালের ফ্রিকোয়েন্সি এতটাই হাই ছিল এবং সিগন্যাল এতটাই তীব্র ছিল যে ব্রেকলি নিজেও কেঁপে ওঠে। অনেকক্ষণ অপেক্ষা করার পরও উত্তর আসে না এবং তারা নিজেদের ক্যাম্পে ঘুমানোর জন্য চলে আসে। ব্রেকলি হানাকে জিজ্ঞেস করে যে আমি কি আমার বাসায় একটা কল করতে পারি, কিন্তু হানা এমনটা করতে নিষেধ করে। অন্যদিকে আমরা দেখতে পাই যে রুমে তারা ওই হোম স্প্যান্ডেলকে বেঁধে রেখেছিল সেখানে দুইজন সোলজার ডিউটি দিচ্ছে। হঠাৎ তারা নোটিস করে যে তাদের পায়ের তলার মাটি নড়ছে। তারা কিছু করার আগেই সে কাদায় ধসে যেতে শুরু করে, আর অন্য সাথী তো তাকে বাঁচানোর চেষ্টা করে, তবে সে ব্যর্থ হয়। প্রথম সোলজার পুরোপুরি ডুবে যায় এবং সেখানেই মারা যায়। দ্বিতীয় সোলজার সাহায্যের জন্য নিজের রেডিও ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু অন্যদিকে কোনো মেসেজ শোনা যায় না, শুধু একটা সাউন্ড ওয়েভ শোনা যায়। হঠাৎ সে কাদা থেকে একটা হাত বের হয় এবং সেই হাত ওই সোলজারকে পানির নিচে টেনে নিয়ে মেরে ফেলে। এরপরের প্রাণী অর্থাৎ হোম স্প্যান্ডল সেই পানি থেকে একদম বেরিয়ে আসে এবং নিজের সাথে ডেড বডিকে টেনে এখান থেকে নিয়ে যায়। এখানে এখন সিকিউরিটি অ্যালার্ম 3 বাজতে শুরু করে। ব্রেকলির সাথে সাথে সব সোলজার এই জায়গায় চেক করার জন্য আসে, কিন্তু এখানে না তারা নিজেদের সোলজারদের পায় আর নয় প্রাণীটিকে। এখানকার মেঝে আবার নর্মাল হয়ে গেছে এবং জেনারেল অস্টিন খুব বেশি চিন্তিত হয়ে পড়ে। সে নিজের সোলজারদের রেডিওর মাধ্যমে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু কন্ট্যাক্ট হচ্ছিল না। ব্রেকলি এখানে মাটির ভেতর ধসে থাকা একটা মেটালের টুকরো নোটিস করে, আর যেমনই সে সেটা টেনে বের করে সে পুরো চেয়ারটাই পেয়ে যায়। এটা দেখে জেনারেল অস্টিন আরও বেশি চিন্তিত হয়ে পড়ে এবং মাটিতে শুয়ে আবার রেডিও দিয়ে নিজেদের সাথীদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু মাটির নিচ থেকে তারা তাদের নিজেদেরই আওয়াজ শুনতে পায় এবং এটা দেখে তারা আরও বেশি ভয় পেয়ে যায়। যেভাবে ব্রেকলি এখানে চেয়ার বের করেছে এখানে আরও কিছুও হতে পারে। তারা এই জায়গাটা খোঁড়া শুরু করে দেয় এবং তাদের সাথীর হাত দেখতে পায়। ব্রেকলি ভয় পেয়ে এখান থেকে বেরিয়ে যায়, কারণ সে এভাবে ডেড বডি প্রথমবার দেখছে। তাই বাইরে আসতে অনেক লোকের সন্দেহ হতে থাকে আসলে ব্রেকলি এভাবে ভয় পেল কেন। সে এখানে সত্যিটাই সবাইকে বলে দেয় সে আগে শুধু একটা কার্ল ছিল আর সে নিজেকে একজন এজেন্ট হিসেবে রেজিস্টার করে দিয়েছে, কিন্তু এখন সে এই জিনিসগুলোকে খুব বেশি ভয় পাচ্ছে। সে জেনারেল অস্টিনকে বলে
আপনি এর কোনো সাজা আমাকে দিতে চাইলে দিতে পারেন, কিন্তু জেনারেল অস্টিন তাকে বলে এখন এতে কোনো তফাৎ পড়ে না, কিন্তু তুমি আমাদের জন্য কাজ করছো। এখানে ব্রেকলির সাথে হানার খুব রাগ হয়, কারণ এই ধরনের মিশন পেতে তাদের বছর লেগে যায়, আর ব্রেকলি ভুল করে এই মিশন নিয়েছে, আর এরা বছরের পর বছর ট্রেনিং করার পর অনেক কষ্টে এখানে পৌঁছেছে। হানা এবার তাকে নিজের ইউনিটের ব্যাপারেও জানাই এবং বলে যে ইউনিট সুপার ন্যাচারাল জিনিসগুলোর উপর রিসার্চ করার জন্য বানানো হয়েছে। হানা তাকে আরও কিছু বলার আগেই এখানে শোরগোল শুরু হয়ে যায়। খবর পাওয়া যায় যে সমুদ্রের তীরে ওই একই প্রাণী দেখা গেছে। সবাই তার সাথে কথা বলার জন্য সমুদ্রের তীরে চলে যায় এবং ব্রেকলিকে এখন ক্যামেরায় ধরিয়ে দেওয়া হয় ওই প্রাণীটিকে ক্যাপচার করার জন্য। অস্টিন সব লোককে তাদের হাতিয়ার নিচে রাখার কথা বলে এবং একটা ট্রান্সলেটরের মাধ্যমে ও প্রাণীটিকে পৃথিবীতে ওয়েলকাম করে। এরপর অস্টিন তাকে দুনিয়াতে ডাকে, কারণ সে প্রাণীর সাথে মিটিং করতে চাই এবং জানাতে চাই যে কেন তারা পানির উপরে আসছে। এই প্রাণী আগে মিটিংয়ের জন্য রাজি হয় না, যে তোমরা আমাদের মেরেছ এবং এখন আমরা বদলা চাই। উত্তর অস্টিন বলে যে মেরেছ তো তোমরাও, কিন্তু আমরা এর বদলা চাই না, আমরা শান্তি চাই, আর এই জন্যই আমাদের আপনার সাথে একটা মিটিং করতে হবে। এই কথায়ও প্রাণী অর্থাৎ হোমেস প্যান্ডল রাজি হয়ে যায়, কিন্তু একটা শর্তে, যে হোমেস প্যান্ডল কোনো মানুষের সাথে নয়, বরং পুরো দুনিয়ার মানুষের সাথে কথা বলবে। তার এটা বলার সাথে সাথেই পুরো পৃথিবীতে জায়গায় জায়গায় সমুদ্র থেকে এমন অনেক হোমেস প্যান্ডলের বাইরে বের হতে থাকে। পুরো পৃথিবী অদ্ভুত দৃশ্য দেখে খুব বেশি ভয় পেয়ে যায়। সব মানুষের ফোনে অ্যালার্ট বাজতে শুরু করে এবং সিচুয়েশন খুব ভয়ানক হয়ে যায়। মানুষ এই হোমেস প্যান্ডলদের ভিডিও বানিয়ে ইন্টারনেটে আপলোড করতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই যেখানে হোমেস প্যান্ডলদের দেখা যায়নি সেখানেও হোমেস প্যান্ডল ভাইরাল হয়ে যায়। এই সময় পর্যন্ত কেউ কোনো হোমেস প্যান্ডলদের উপর হামলা করে না, কারণ জেনারেল অস্টিনের হুমকি ছিল যে সে আগে হোমেস প্যান্ডলদের লিডারের সাথে কথা বলতে চাই। শেষমেশ হোমেস প্যান্ডলরাও রাজি হয়ে যায় এবং এখানে S20 ডিপ্লোমেসি তৈরি করা হয়। S20 ডিপ্লোমেসি হলো সেই মিটিং যা হোমেস প্যান্ডল এবং মানুষের মাঝে হবে। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। বর্তমানে অনলাইন ইনকাম বা এন্টারটেনমেন্টের জন্য অনেক প্ল্যাটফর্ম আছে, কিন্তু আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব এমন একটা প্ল্যাটফর্ম যেটার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং PSG। এখানে তুমি লাইভ ম্যাচ দেখার পাশাপাশি বিভিন্ন ক্যাশ গেমস, সল্টস আর রিয়েল টাইম গেম খেলতে পারবে। এটা এখন অনেক ট্রেন্ডিংয়ে আছে। খুবই সিম্পল কিন্তু বেশ এক্সাইটিং। নতুন ইউজারদের জন্য একটা ভালো সুযোগ আছে। তুমি যদি আমার প্রোমো কোড MND10 ব্যবহার করে রেজিস্ট্রেশন করো তাহলে পাবে 200% বোনাস, সর্বোচ্চ 12,000 টাকা পর্যন্ত। আরেকটা ভালো বিষয় হচ্ছে তুমি চাইলে খুব সহজেই তোমার জেতা টাকা বিকাশ, নগদ, রকেট বা ব্যাংকের মাধ্যমে খুব সহজে উইথড্র করতে পারবে। তাই যদি ট্রাই করতে চাও পিন করা কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, এখনই গিয়ে রেজিস্ট্রেশন করো আর প্রোমো কোড MND10 ব্যবহার করে বোনাসটা নিয়ে নাও। অ্যাসেম্বলি হলের ভেতর এবার একটা অনেক বড় পাইপলাইন লাগানো হয় এবং একটা ওয়াটার কন্টেনার রাখা হয়, যেখানে হোমেস প্যান্ডল এসে তাদের সাথে কথা বলবে। এখানে ব্রেকলিকেও বাড়ি যাওয়ার ছুটি দেওয়া হয় এবং সে তার ফ্যামিলির সাথে দেখা করে। সে তার এক্স-ওয়াইফকে বলে যে আপনাকে আর কিছুদিন আমার মেয়ের দেখাশোনা করতে হবে এবং সেই জন্য কথায় রাগ না করে। এই জন্য সে তাকে 3,000 পাউন্ডও দিয়ে দেয়। কিছুক্ষণ পর আমরা অ্যাসেম্বলির দৃশ্য দেখতে পাই, যেখানে অনেক আর্মি জেনারেল, পলিটিক্যাল লিডার এবং জার্নালিস্ট অ্যাসেম্বলি হলে জমা হয় হোমেস প্যান্ডলদের সাথে দেখা করার জন্য। কিন্তু আজকের দিনে জার্নালিস্টদের এখানে কিছু রেকর্ড করা নিষেধ ছিল। চারপাশ থেকে মিলিটারি এই জায়গা ঘিরে রেখেছে, আর যেমনই মিলিটারি দেখে যে জার্নালিস্টের একটা ড্রোন এই বিল্ডিংয়ের জানালার কাছে যাচ্ছে, তারা সেটাকে গুলি করে নিচে ফেলে দেয়, কারণ এই পুরো মিটিং খুব সিক্রেট। আমরা দেখি যে ব্রেকলি ওই মিটিংয়ের জন্য এসেছে এবং তখন এখানে ওই এজেন্টও চলে আসে, যার জায়গা নিয়ে ব্রেকলি এখানে এসেছে। সেখানে তামাশা করতে থাকে এবং সিকিউরিটি গার্ডরা তাকে পাগল মনে করে এখান থেকে বের করে দেয়। এটা দেখে হানার ব্রেকলি এখানে খুব এনজয় করে। ভুল করেই হোক ব্রেকলি মিটিংয়ে অ্যাটেন্ড করার সুযোগ পেয়েছে। বাহির থেকে দেখানো হয় যে পানির যে ট্যাঙ্ক বানানো হয়েছিল তার ভেতরে পানি আসা বন্ধ হয়ে গেছে, কারণ বাহির থেকে একটা পাইপ ভেঙে গেছে। ইঞ্জিনিয়ারের সাথে সাথে কাজ শুরু করে এবং পাইপটি রিপেয়ার করে তারা অ্যাসেম্বলি হলের ট্যাঙ্কটা পূর্ণ করে দেয়। এরপর মিউজিকের সাথে এই ট্যাঙ্কের ভেতর ওই হোমেস প্যান্ডলরা আসে। এখানে মানুষের মতো 2 ধরনের আরও প্রাণী ছিল এবং একটা এমন মাছও ছিল যে কথা বলতে পারে। এই সময় সল্ট নামের যে হোমেস প্যান্ডল এখানে এসেছে, সে একটা খুব অবাক করা কথা বলে। সে দুনিয়াতে থাকা সব ভাষা বলতে পারে এবং বুঝতেও পারে, এই জন্যই সে মানুষের সাথে কথা বলতে এসেছে। মানুষের লিডার এখানে তার ওয়েলকাম স্পিচ দেয়, আর তার কথা কেটে সল্ট এখানে নিজের গার্ড দিয়ে 2টো ডিম ছুঁড়ে মারে। ওগুলো আসলে তার বাচ্চা ছিল, যারা জন্মানোর আগেই মারা গেছে, আর সেটার দোষ মানুষের উপরই দিচ্ছে, কারণ মানুষের ছড়ানো নোংরা আর দূষণের কারণে সমুদ্র এখন বিপজ্জনক হয়ে গেছে। ওই প্রাণীদের এবং তাদের বাচ্চাদের সেখানে বেঁচে থাকা এবং নতুন বাচ্চার জন্ম হওয়া মুশকিলই নয়, বরং অসম্ভব হয়ে গেছে। হিউম্যান অ্যাম্বাসেডর তার কাছে ক্ষমা চাইতে যাচ্ছিল, তখনই সল্ট আবার তার কথা কেটে দেয়। সেখানে ব্রেকলির সাথে শুধু কথা বলবে। এই কথা শুনেই সবাই শকড হয়ে যায় এবং অবাক হয়ে ব্রেকলির দিকে তাকাতে থাকে। সে কোনো অ্যাম্বাসেডর ছিল না, না কোনো এজেন্ট ছিল। সে একটা সাধারণ সিভিলিয়ান ছিল যে মিথ্যা এজেন্ট সেজে এখানে এসেছে। ব্রেকলি অদ্ভুতভাবে উঠে দাঁড়ায়
এবং এখানে সবাইকে বোঝানোর চেষ্টা করে আমি তো নর্মাল সিভিলিয়ান, আমি আপনার সাথে কি কথা বলবো। কিন্তু এখানে সল্টটাকে বলে আমরা তোমার সাথে এই জন্য কথা বলতে চাই না কারণ তোমার কাছে পাওয়ার আছে, বরং আমরা তোমার সাথে এই জন্য কথা বলতে চাই যে শুধুমাত্র তুমিই ছিলে যে আমাদের ইজ্জতের সাথে ট্রিট বা ব্যবহার করেছো, আমাদের সম্মান করেছো, আর এই বিষয়টা আমাদের ভালো লেগেছে। এই জন্য আমরা আর কারোর সাথে না বরং তোমার সাথে কথা বলতে চাই, কারণ আমাদের মনে হয় তুমি আমাদের কথা বুঝতে পারবে। এখানে সে ব্রেকলির অ্যাকশন একটা ভিডিওর মাধ্যমে বাকি সব মানুষকেও দেখায়, আর শেষমেশ ব্রেকলিও এখানে তার সাথে কথা বলার জন্য রাজি হয়ে যায়। আপাতত এই মিটিং এখানেই শেষ হয়ে যায় এবং ব্রেকলিকে ইউনিটের কমান্ডারের তরফ থেকে ধরে নেওয়া হয়। সে এখন আলাদাভাবে ব্রেকলির কাছে জিজ্ঞেস করে, আসলে তুমি কে, নিজের সত্যিটা বলো, কেন একজন মিথ্যা এজেন্ট সেজে তুমি এখানে এসেছো, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, তুমি কি হোম স্প্যান্ডলদের সাথে মিলে আছো। ব্রেকলি তাদের বিশ্বাস করানোর চেষ্টা করে যে সে কেউ না বরং একজন সাধারণ মানুষ, কিন্তু কমান্ডারও তার কথার উপর বিশ্বাস হচ্ছিল না এবং কমান্ডার এখন তার ব্যাপারে ইনভেস্টিগেশন শুরু করে দেয় এবং তার সাথে তার ফ্যামিলিকেও ধরে নেয়। দুনিয়ার বড় বড় অ্যাম্বাসেডর, পলিটিক্যাল লিডার এবং এমনকি প্রধানমন্ত্রীও নারাজ যে একজন সাধারণ মানুষের সাথে স্পেশাল মিটিংয়ে কিভাবে অ্যাটেন্ড করতে পারে, আর সে কিভাবে মানুষের জন্য এত বড় বড় সিদ্ধান্ত নিতে পারে। এদিকে ইন্টারনেটেও ব্রেকলির ব্যাপারে এমন খবর ছড়িয়ে দেওয়া হয় যে সে একজন ফিশ স্পাই, সে হোম স্প্যান্ডলদের স্পাই এবং সে মানুষ রূপে অন্য কোনো প্রাণী। দুনিয়াতে তো এটার গুজব রটে যায় যে পুরো দুনিয়ার পলিটিক্সকেও হয়তো কোনো অন্য প্রাণী চালাচ্ছে। এদিকে আমাদের আবার অ্যাসেম্বলি দেখানো হয় যেখানে পিএম কমান্ডার ক্যাটকে বলে, তুমি সল্টকে গিয়ে বলে দাও যে আমরা তার সিদ্ধান্তে খুশি নই, ব্রেকলির সাথে মিটিং করানো হবে না, আমরা নিজেদের মানুষদেরই বেছে নিব। লোকেরা এই সময় সল্টের সাথে একটা প্রাইভেট মিটিং করে যেখানে ব্রেকলি, কমান্ডার ক্যাট, তার সাথে জেনারেল আর প্রাইম মিনিস্টার ছিল। এরা সল্টকে বোঝানোর চেষ্টা করে যে যদি আপনার মিটিং ব্রেকলির সাথে করানো হয় তবে মানুষের তাদের লিডারের উপর থেকে ভরসা উঠে যাবে। কিন্তু সল্ট এখন এই যে দিয়েছিল সে ব্রেকলির সাথেই কথা বলবে, কারণ ব্রেকলি ছাড়া অন্য কোনো মানুষ তাদের অতটা সম্মান করে না। বাধ্য হয়ে ব্রেকলিকে সামনে আসতে হয়। সল্টটাকে বলে, তুমি এই ব্যাপারে কি চাও আমাকে সেটা বলো, ওই কথা বলো না যেটা কমিটির লোক তোমাকে শিখিয়ে দিয়েছে। সে তাকে বলে, আপনার এই লোকগুলোর কথা শুনে নেওয়া উচিত, এভাবে সত্যি মানুষ আমাদের কথায় বিশ্বাস করবে না। তবে এখানে সল্ট বলে যায় যে যদি কাল তুমি মিটিংয়ে না থাকো তবে এখানে কোনো মিটিংই হবে না। এখন কমান্ডার ক্যাটটাকে স্পেশাল হাই সিকিউরিটি ভ্যানে বসিয়ে এখান থেকে দূরে নিয়ে যায়, সেখানে যেখানে তার মেয়ে এবং স্ত্রীকে রাখা হয়েছে। রাস্তায় ক্যাটটার সাথে মজাও করে যে আমার কাছে গান বা বন্দুক আছে, কোনো গন্ডগোল করলে আমি তোমাকে মেরে ফেলবো। ব্রেকলি বেচারা ভয় পেয়ে যায়, কিন্তু ক্যাটটাকে জানাই, আমি তো তোমার সাথে মজা করছিলাম, আসলে আমাদের সবাইকে মিলে এই দুনিয়াটাকে বাঁচাতে হবে। আমার এই বিষয়ে কোনো সমস্যা নেই যে কথা অ্যাম্বাসেডর বলুক বা তুমি বলো, আমার শুধু এই বিষয়ে মাথা ব্যথা যে মানুষ যেন বেঁচে থাকে। যেমনই সে এসে নিজের স্ত্রী এবং ছেলের সাথে দেখা করে সে খুব বেশি এক্সাইটেড ছিল। সে নিজের ফ্যামিলিকে নিজের সাথে হওয়া সব কথা শোনায় যে কিভাবে সে একজন এজেন্ট হয়ে গেছে। সে হোম স্প্যান্ডলকে সম্মান করলো। তার এই কথাগুলো এত বেশি এক্সাইটিং ছিল যে তার মেয়ে তো খুব মজা করে শুনছিল, কিন্তু তার স্ত্রী তার কথায় বিশ্বাস হচ্ছিল না। তার স্ত্রী বলে যে যদি এই কথাগুলো সত্যিও হয় তবে আমার কথা মানো, এই ঝামেলায় পড়ো না। কিন্তু তার মেয়ে বলে, আরে না, আপনি নিজেকে প্রমাণ করার জন্য এই গোল্ডেন চান্স পেয়েছেন এবং একদম ফেমাস হওয়ার এই সুযোগ কখনো হাতছাড়া করবেন না। ব্রেকলি নিজেও এখন নিজের মেয়ের কথা শোনার পর এই জিনিসের জন্য এক্সাইটেড ছিল। ইতিমধ্যে দেখানো হয় যে কমান্ডার ক্যাট এবং তাদের সব সায়েন্টিফিক টিম সল্টের পুরো কথাগুলো শুনেছিল এবং তাকে প্রতিটি অ্যাঙ্গেল থেকে পর্যবেক্ষণ করছিল। এরা নিজেদের চেয়ে বেশি বুদ্ধিমান এবং হুঁশিয়ার প্রাণীকে দেখে বেশ অবাক ছিল। এখানে যে ডিমটা সল্ট ফেলে গিয়েছিল সায়েন্টিস্টরা তার উপর রিসার্চ করতে থাকে, আর তাদেরই একটা স্যাম্পল এখানের একজন সায়েন্টিস্ট চুরি করে নেয়। সে কোনো একটা লোককে বেচে দেয় শুধুমাত্র নিজের সিটিজেনশিপ পাওয়ার জন্য। এখন ওই লোক যে স্যাম্পল নিয়েছিল সেই স্যাম্পল জেনারেলকে দিয়ে দেয়, আর জানা যায় যে গোপনে এই লোক যে একজন পলিটিক্যাল লিডার, সে জেনারেলের সাথে মিলে গোপন ব্যবসা চালায় এবং তা থেকে প্রচুর টাকা কামাচ্ছে। সে আসলে হোম স্প্যান্ডলদের সাথে না কোনো মিটিং করতে চাই আর না কোনো ডিল করতে চাই পলিউশন শেষ করার জন্য, কারণ এতে তাদের বিজনেস ধ্বংস হয়ে যাবে। এখান থেকে বোঝা যায় যে এরা খুবই বেশি করাপ্ট বা দুর্নীতিপরায়ণ ছিল। তারা মানবতাকে বাঁচানোর বদলে নিজেদের বিজনেস বাঁচাতে চাচ্ছে। যদিও যদি মানুষ শেষ হয়ে যায় তবে এদের বিজনেস কে চালাবে? যাই হোক, এদের নিজেদের কমন সেন্স। এখন এই জেনারেল পরের দিন হোম স্প্যান্ডলদের সাথে মিটিংয়ের আগেই ব্রেকলির ছবিও পুরো মিডিয়া ভাইরাল করে দেয় যাতে আবারও এই মিটিং হতেই না পারে। মিডিয়া ব্রেকলির পেছনে পড়ে যায়, ব্রেকলিকে বের করে অ্যাসেম্বলি হল পর্যন্ত নিয়ে আসে। সেটাও জানতে পারে যে এই কাজ একজন জেনারেলের, এই জন্য সেই জেনারেলকেও এই সিক্রেট মিটিং থেকে বের করে দেয়। যাই হোক, এখন ফাইনালি মিটিং শুরু হয়ে যায়। সল্টও ফিরে এসেছিল এবং তার রাস্তায় ব্রেকলি নিজের মিটিং শুরু করে দেয়। সেও স্পিচ পড়তে থাকে যা ক্যাটটাকে দিয়েছিল। সবার প্রথমে সে বলে যে সল্ট, আমি আপনার কাছে ক্ষমা চাইতে চাই। আমার দুঃখ হচ্ছে যে আপনার ডিমগুলো সার্ভাইভ করতে পারেনি এবং আপনার বাচ্চারা দুনিয়াতে আসতে পারেনি। তার কথা কেটে সল্টটাকে জিজ্ঞেস করে, তোমার কি কোনো বাচ্চা আছে? ব্রেকলি হ্যাঁ জবাব দেয়।
সল্ট বলে, আমার নদী থেকে এক গ্লাস পানি চাই এবং তারপরে এখন কোনো কথা হবে। তার কথা মেনে নেওয়া হয় এবং নদী থেকে যখন পানি আসে ওই পানি অত্যন্ত নোংরা ছিল, একদম ব্রাউন এবং বাদামি রঙের হয়ে গিয়েছিল। সল্ট ব্রেকলিকে বলে, এই পানি পান করো, যেখানে হেডফোনের মাধ্যমে ক্যাটটাকে বলে এ পানি পান করো না, ব্যাস ওই স্ক্রিপ্ট পড়তে থাকো যা আমি তোমাকে দিয়েছি। তার কথায় স্ক্রিনে সেই শব্দগুলো চলতে থাকে। ব্রেকলি আবারও ওই শব্দগুলি বলতে থাকে, কিন্তু সল্টটাকে আবারও থামিয়ে দেয় এবং বলে, আমি তোমাকে বলছি ওই জিনিসগুলো পড়ো না যা তোমার গভর্নমেন্ট তোমাকে লিখে দিয়েছে, তুমি সেটা বলো যা তোমার মনে আছে। এখানে আবারও ক্যাটটাকে স্ক্রিপ্টটাই পড়তে থাকার কথা বলে, কিন্তু ওর আগে এখন ব্রেকলি নিজের কান থেকে হেডফোন নামিয়ে ফেলে এবং সেটাই বলে যা তার মনে ছিল। সে বলে, মানুষ বোকা এবং নিজেদের কাজের কারণেই এই দুনিয়াকে তারা ধ্বংস করছে। সে বলে, মানুষ মনে করে যে পলিউশন বা দূষণ তাদের সমস্যাই না, কিন্তু এটা তাদেরই সমস্যা, তাদেরই ছড়ানো। আজকের বাচ্চারা নতুন, তারা আমাদের কথা শুনতে চাই, এই পৃথিবীকে আবারও ঠিক করতে চাই। সল্টের ব্রেকলির কথাগুলো পছন্দ হচ্ছিল। তারা কথাগুলো শুনে সল্ট তার প্রশংসা করে এবং বলে, তুমি সব থেকে ভালো মানুষ। ব্রেকলি একটু শরম পায় এবং তার এমন ব্যবহার তার সিনিয়র্স অর্থাৎ থানা এবং জেনারেল অস্টিন একদম পছন্দ করে না। আপাতত মিটিং আবারও শেষ হয়ে যায় এবং একটা সিকিউরিটি ভ্যানে ব্রেকলিকে আবার তার হোটেল রুমে পৌঁছে দেওয়া হয়, যেখানে তার ফ্যামিলি একটা লাক্সারি লাইফ এনজয় করছিল, যেটা ব্রেকলির জন্যই। সে খুব এক্সাইটেড হয়ে ওইসব কথা জানায় যা তার সাথে হয়েছে এবং ব্রেকলির মেয়ে নিজের বাবার কথা শুনে খুবই প্রাউড ফিল করে। এমনকি এখন তারা নিউজে দেখে যে পুরো দুনিয়া ব্রেকলির জন্য স্লোগান দিচ্ছে, কারণ ব্রেকলির কারণেই হোম স্প্যান্ডলরা এখন পর্যন্ত তাদের সাথে কিছু খারাপ করেনি। আজ ব্রেকলিও নিজের উপর গর্ববোধ করছিল। এদিকে দেখা যায় যে ক্যাট এবং বাকি জেনারেল মিলে S-20 ডিপ্লোমেসি তৈরি করছে। তারা জানে যে তাদের যে কোনো মূল্যে হোম স্প্যান্ডলদের বন্ধুত্বের জন্য মানাতে হবে। এই জন্য এখন তারা পরিবেশ ঠিক করার প্ল্যানও করছে এবং তারা এই সময়ই মাইসিলিয়াম নেটওয়ার্ক সম্পর্কেও জানে। মাইসিলিয়াম নেটওয়ার্ক আসলে একটা শৈবাল বা অ্যালজি ছিল, যা হোম স্প্যান্ডলদের পার্ল বা মুক্তার সাথে কানেক্টেড ছিল, যা তাদের শক্তি দিত। তারা প্ল্যান করলো যে তারা মাইসিলিয়াম নেটওয়ার্ককে আরও বেশি স্ট্রং করে দিবে, যাতে তাদের এবং হোম স্প্যান্ডলদের মাঝে রিলেশন আরও ভালো হতে পারে। এদিকে আমরা ব্রেকলির ফ্যামিলিকে দেখতে পাই। হঠাৎ ব্রেকলির তো ফেমাস হওয়ার কারণেই তারা ভয় পেতে শুরু করেছিল, কারণ বিপদ এখন তাদের জীবনের উপর এসে পড়েছিল। যেখানে মানুষ ব্রেকলিকে পছন্দ করছে সেখানে ব্রেকলির শত্রুও তৈরি হয়েছে। তাই ব্রেকলি নিজের ফ্যামিলিকে শান্ত করে এবং তাদের বোঝায় যে আমরা 1 থেকে 2 দিনের মধ্যে সেফ হাউসে শিফট হয়ে যাব। পরদিন ব্রেকলিকে নতুন মিটিংয়ে দেখা যায়। মিডিয়ার উত্তর এড়িয়ে সে এখন অ্যাসেম্বলি হলের ভিতরে আসে। ব্রেকলি এখন সল্টকে অর্থাৎ হোম স্প্যান্ডলদের লিডারকে নিজের ইউনিটের সিদ্ধান্তের ব্যাপারে বলতে থাকে এবং বলে যে আমরা 2065 সাল পর্যন্ত 50% পলিউশন শেষ করে দিব। কিন্তু এটা শুনে সল্ট রেগে যায়, কারণ 2065 সাল আস্তে আস্তে অনেক বছর বাকি ছিল। সল্ট তাকে জিজ্ঞেস করে যে আসলে এত সময় কেন লাগবে। ব্রেকলি তাকে বোঝায় আমাদের ওই রিসার্চগুলো জোগাড় করতে হবে, যার কারণে সব পলিউশন শেষ করা যেতে পারে, আর এইসব রিসার্চ প্রায় এতগুলো বছরই আমরা জোগাড় করতে পারবো। সল্ট যখন বলে যে 40 বছর অনেক বেশি, তখন ব্রেকলি জবাবে বলে, যেখানে আপনারা লাখ লাখ বছর অপেক্ষা করেছেন সেখানে 40 বছর কী জিনিস। তার এই কথা শুনে সল্টের রাগ হয়। তার রাগ এখন প্রকৃতিতেও দেখা যাচ্ছিল। বাহিরে আকাশ একদম কালো হয়ে যায় এবং খারাপ তুফান চলে আসে। এই তুফানে কোনো পানি, কোনো বাতাস ছিল না, বরং এই তুফান দুনিয়ার সবথেকে অদ্ভুত তুফান ছিল, যার মধ্যে প্লাস্টিক এবং সমুদ্রের ভেতরে আবর্জনা ছিল। যে এখন প্রচুর পরিমাণে সব আবর্জনা, ওই সব প্লাস্টিক যা গত কয়েক বছর মানুষ সমুদ্রে ফেলেছিল, তা আকাশ থেকে ঝরতে ঝরতে এখন মাটিতে মানুষের উপরই পড়ছে। মানুষ নিজেকে বাঁচানোর জন্য এখানে ওখানে পালাতে শুরু করে। আর এই সময় আমরা ব্রেকলির মেয়েকেও দেখি, যে তার দিকে আসার জন্য ঘুরছিল। এই আবর্জনার তুফানের কারণে সে ট্রাফিকে ফেসে যায় এবং তখনই হঠাৎ তাদের গাড়ির উপর একটা ভারী জিনিস এসে পড়ে, যার কারণে তাদের ড্রাইভারের সাথে সাথেই মারা যায় এবং ব্রেকলির মেয়ে ভয়ে গাড়ি থেকে বেরিয়ে আসে। ক্যাট যেমনই এইসব জিনিসের ব্যাপারে জানতে পারে, সে সাথে সাথে সল্টকে গিয়ে বলে যে প্লিজ এইসব বন্ধ করে দাও। ব্রেকলি তো এখন পর্যন্ত শকে ছিল, কারণ সে বুঝতেই পারছিল না যেসব কি হচ্ছে। তখনই তার স্ত্রী তাকে কল করে জানায় যে তার মেয়ে রাস্তায় বেরিয়ে গেছে তার কাছে আসার জন্য। এটা শুনে ব্রেকলি আরও ভয় পেয়ে যায় এবং সাথে সাথে নিজের মেয়েকে বাঁচানোর জন্য সে বাইরে দৌড়ায়। রাস্তায় সে তাকে কোথাও দেখতে পাচ্ছিল না। সে একটু সামনে গেলে তাকে দেখে নেই। তার মেয়ের উপর একটা অনেক বড় নোংরা ব্যাংকর পড়তে যাচ্ছে এবং সময় মতো সে এসে নিজের মেয়েকে টেনে তাকে বাঁচিয়ে নেই। এই সময় আমরা দেখি ব্রেকলির স্ত্রীও চলে আসে। এরা সবাই নিজেকে বাঁচানোর জন্য অ্যাসেম্বলি হলের ভেতর চলে যায়। ইন্টারনেট এবং নিউজ চ্যানেলগুলোতে সব জায়গায় প্লাস্টিকের তুফান ভাইরাল হয়ে যায় এবং মানুষ একটাই কথা বলতে থাকে যে এটা হোম স্প্যান্ডলদের তরফ থেকে যুদ্ধের ঘোষণা এবং আমাদের এখন যুদ্ধের জন্য তৈরি হওয়া উচিত। শহরের দৃশ্য দেখা যায়, পুরো শহরে এখন আবর্জনা ভরে গিয়েছে, এমনকি সমুদ্রের ভেতরে ডুবে থাকা টাইটানিকও এখন এখানেই এসে পড়েছে। সব মানুষ প্যানিক হয়ে যায়
এবং এখানে অ্যাসেম্বলি হলে আবারও সল্টের সাথে মিটিং স্টার্ট হয়। ব্রেকলি তাকে বোঝাই আমরা যুদ্ধ করতে চাই না। তো সল্ট বললে তোমার মনে নেই যুদ্ধ তো অনেকদিন আগে থেকেই চলছে, এই যুদ্ধ মানুষই শুরু করেছে। এই আবর্জনার মাধ্যমেই মানুষ আমাদের উপর হামলা করে আসছে, আমরা তো প্রথম অ্যাটাক করেছি। এখানে এখনও ক্যাট একটা স্পিচ লিখে দেয়। ব্রেকলিও স্পিচ বলতে চলেছে, কিন্তু এখন ব্রেকলি জানতো যে তাকে স্পিচ পড়লে হবে না। সে বুঝে গিয়েছিল সল্ট পলিটিক্যাল জিনিসগুলো বুঝবে না, এই জন্য সে নিজের কান থেকে হেডফোন বের করে দেয়। এখন পুরো মানবতার ভাগ্য একজন সাধারণ নাগরিকের হাতে ছিল। ব্রেকলি তার সাথে কথা বলে এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে দেখো সল্ট, আমি বুঝি যে মানুষ যুদ্ধই শুরু করেছিল, তারা আপনাদের সাথে খুব খারাপ করেছে, কিন্তু এখন আপনারা যা করছেন তাতে মানুষ অনেক বেশি ভয় পেয়ে গেছে। আর মানুষ যখন ভয় পেয়ে যায় তখন তারা অদ্ভুত ভয়ঙ্কর জিনিস করে, আর আমি চাই না মানুষরা ওইসব কাজ করুক। সেই সময় ডিমান্ড করে আপনারা আমাদের সাথে বন্ধুত্বের একটা এগ্রিমেন্ট করে নিন এবং আমরাও আপনাদের কোনো ক্ষতি করব না। কিন্তু সল্ট এ কথা মানার জন্য 3টি শর্ত সামনে রেখে দেয়, যার মধ্যে একটি ছিল যে মানুষ এখন সমুদ্রের কোনোভাবেই ব্যবহার করবে না, না তো নিজেদের বর্জ্য সেখানে ফেলবে, আর না পলিউশন ছড়াবে, আর না ট্রাভেলিং এবং ট্রান্সপোর্টের জন্য সমুদ্র ব্যবহার করবে। সল্ট বলে মানুষের জমির ব্যবহার করা খুব ভালোভাবে জানা আছে এবং জমির মাধ্যমেও সব কাজ করা যেতে পারে। আমরাও আপনাদের বাড়ি আপনাদের জমিতে আসবো না এবং আপনারাও সমুদ্রের পথে আসবেন না। যেভাবে আপনাদের দেশগুলোর মাঝে বর্ডার থাকে একইভাবে সমুদ্র এবং জমির মাঝেও ওই রকম বর্ডার হতে হবে। এমনকি কোনো এয়ার ট্রান্সপোর্ট অর্থাৎ হাওয়ার উপর ট্রান্সপোর্টও সমুদ্রের উপর দিয়ে যাবে না। এটা শোনা মাত্র এখানে বসে থাকা অনেক জেনারেল রেগে যায় এবং তারা বলে বা আধুনিক বিশ্ব এভাবে কাজ করে না। মডার্ন ওয়ার্ল্ডের এখন খাবারও দরকার হলে তার জন্য সে ট্রান্সপোর্টের উপর ডিপেন্ড করে, এবং যদি ট্রান্সপোর্টই বন্ধ হয়ে যায় তবে তারা কি করবে? সল্ট রেগে গিয়ে বলে সেখানে কারো কথা শুনতে আসেনি, সে শুধু নিজের শর্ত বলেছে। এটা বলেই সে নিজের দ্বিতীয় শর্ত জানায় যে পরের মিটিংয়ের জন্য এখন সল্ট বা কোনো হোম স্প্যান্ডল পৃথিবীতে আসবে না। সেখানে রোমান ট্রেঞ্চের মার্ক দেখায় এবং জানাই পরের মিটিং এখানেই হবে। এই জায়গা সমুদ্রের একদম মাঝখানে 25,000 ফুট গভীরে ছিল। এই জায়গায় যাওয়া তো সাবমেরিনের মাধ্যমেও সম্ভব ছিল না। ক্যাট ব্রেকলিকে এই শর্ত মানতে অস্বীকার করে, কিন্তু ব্রেকলি তারপরও এই শর্ত হ্যাঁ বলে দেয়। যেমন করে আমরা জানতে চাই যে তুমি কি সত্যিই সমতায় বিশ্বাস করো কিনা। ব্রেকলি এই সময় সল্টের চোখে চোখ রেখে বলে এখন আমরা তোমার বলা জায়গায় দেখা করব। সল্টও এখন অদ্ভুত হাসিতে ব্রেকলিকে দেখে এবং এখান থেকে চলে যায়, যার পরে এই মিটিং শেষ হয়। ক্যাট এবং সব জেনারেল ব্রেকলির এই সিদ্ধান্তে খুশি ছিল না, কারণ তারা জানতো যে সমুদ্রে এত গভীরের ভেতর মানুষের শ্বাস নেওয়া তো পসিবলই না। আর তারা জানতো যে এখন এভাবে মানুষ নিজেদের শর্ত থেকে পিছিয়ে যাবে, হেরে যাবে এবং এভাবে হোম স্প্যান্ডলরা তাদের জীবন ধ্বংস করে দিবে। কিন্তু এখন যাই হোক, তাদের শর্ত তো মানতেই হবে। পরদিন থেকে ব্রেকলির সিক্রেট ট্রেনিং শুরু করে দেওয়া হয়, সাবমেরিন চালানোর এবং সাবমেরিনের ভেতরে সার্ভাইভ করার। একটা নতুন প্রেশার স্যুটও তৈরি করা হয় যাতে ব্রেকলি সমুদ্রে এত গভীরে যেতে পারে। শেষমেশ পুরো টিমকে একটা সাবমেরিনে বসিয়ে পরের মিটিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। অন্যদিকে আমরা দেখি যে ক্যাটকে একটা বড় অফিসিয়াল মিটিংয়ে ডাকা হয়। এখানে জেনারেলের কাছে একটা নতুন প্ল্যান ছিল, নিজেদের দুনিয়া না বদলে, নিজেদের লাইফস্টাইল না বদলে এই যুদ্ধ জেতার। তারা বলে যে তারা হোম স্প্যান্ডলদের একটা নিউক্লিয়ার মেশিনের মাধ্যমে টর্চার করে শেষ করতে পারে এবং মানুষকে আবার স্বাধীনতা দিতে পারে। কিন্তু এখানে ক্যাট এই জিনিসের জন্য তৈরি ছিল না। সে চাইতো যে এই সমস্যাকে ভালোবাসার সাথেই সমাধান করা যাক। কিন্তু কমান্ডার আবারও ক্যাটকে বোঝাতে থাকে হোম স্প্যান্ডলরা এমন শর্ত এই জন্যই রেখেছে যাতে তার মানুষের সাথে যুদ্ধ করতে পারে। আমার কথা মানো, যুদ্ধের প্রস্তুতি নেওয়া উচিত। কিন্তু ক্যাট আবারও তাদের ফোর্স করে যে ব্রেকলি কথা বলার জন্য গেছে এবং তার আসার আগ পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত নিব না। যেখানে ক্যাটও নিজের সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছিল, তো জেনারেলও নিজের সিদ্ধান্ত শুনিয়ে দেয় যে আমরা হোম স্প্যান্ডলদের কথাই নিজেদের ট্রান্সপোর্ট ইত্যাদি বন্ধ করব না। ক্যাট এখান থেকে চলে যায় এবং পেছন থেকে জেনারেলকে তার সাথীরা বলে যে আমরা বায়ো ওয়েপেন্স বা জৈব অস্ত্র তৈরি করে নিয়েছি, কিন্তু ওগুলো কি ব্যবহার করা হবে? জেনারেল এই সময়ের জন্য ওই বায়ো ওয়েপেন্স ব্যবহার করতে মানা করে দেয়। কিন্তু এখানে জেনারেলের সাথে জেনারেলকে বলে যে আমাদের ওই বায়ো ওয়েপেন্স ব্যবহার করে নেওয়া উচিত, কারো খবরও হবে না যে কাজ আমাদের ইচ্ছাই হয়েছে এবং এভাবে আমাদের কাজও হয়ে যাবে। এদিকে আমরা সাবমেরিনকে দেখতে পাই যে অনেক গভীরে চলে গিয়েছিল। হঠাৎ হোম স্প্যান্ডলরা এসে এদের সাবমেরিনকে টানতে টানতে কোনো অদ্ভুত জায়গায় নিয়ে যায়। কিন্তু যখন ব্রেকলি নিজেদের জানালা দিয়ে সল্টকে দেখে তখন সে নিজের সাবমেরিন থেকে বেরিয়ে আসে। এরা এই জায়গায় এসে অবাক হয়ে যায়। এই জায়গা সমুদ্রের গভীরে ছিল, কিন্তু এখানে পানির এক ফোঁটাও ছিল না। সল্ট এদের এসে বলে যে তোমরাই প্রথম মানুষ যারা এই জায়গায় এসেছো। এই জায়গাকে আমরা তোমাদের জন্যই বানিয়েছি যাতে তোমরা এখানে এসে শ্বাস নিতে পারো, যেভাবে তোমরা আমাদের জন্য এই ওয়াটার ট্যাঙ্ক বানিয়েছিলে। সে ব্রেকলিকে বলে যে তুমি মাস্ক খুলতে পারো, এখানে তুমি তারপরে শ্বাস নিতে পারবে। সল্ট নিজেই ব্রেকলির মাস্ক খোলে এবং ব্রেকলি নোটিস করে সে খুব সহজে এখানে শ্বাস নিতে পারছে এবং এটা দেখে বাকি লোকও তাদের মাস্ক খুলে ফেলে।
দেখা যায় যে হোম স্প্যান্ডেলদের মতো আরও প্রাণী এখানে মানুষকে দেখার জন্য এসেছিল। সল্ট ব্রেকলিকে এই জায়গা দেখাতে থাকে এবং হঠাৎ ব্রেকলির কাছে এসে তাকে স্পর্শ করে এবং তাকে জানাই যে আমি সবসময় চাইতাম আমি তোমাকে স্পর্শ করি। যাই হোক, এতক্ষণের মধ্যেই তাদের কেউ ডেকে নিয়ে যায় এবং এর একটা এমন জায়গায় পৌঁছাই যেখানে অনেক হোমো অ্যাকুয়াস বা জলমানব তাদের ওয়েলকাম করছিল, তাদের দেখতেও এসেছিল। এদিকে জমিতে আমরা ক্যাটকে দেখি যে বেশ চিন্তিত। সে তার স্বামীর সাথে ডিসকাস করছে যে আমার ভয় হচ্ছে কোনো অন্য ধরনের বোকামি করবে, যার কারণে মানুষ এবং হোমো স্প্যান্ডেলদের মধ্যে যুদ্ধ হতে পারে। এরপর ক্যাটকে নিজের অফিস থেকে ফোন আসে। ক্যাট যখন ফোন রিসিভ করতে করতে জানালার দিকে যায় তখন তার স্বামী নোটিস করে যে কেউ তার উপর স্নাইপার তাক করে আছে। সে নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য তাকে নিচে ফেলে দেয় এবং এভাবে গুলি তার গায়ে লাগে, সে মারা যায়। এদিকে পানির নিচে যখন ব্রেকলি এবং জেনারেল মিলে সবার সাথে কথা বলছিল তখন এখানে আমরা একটা এমন মানুষকেও দেখি যে আসলে জেনারেল হ্যারির সাথে ছিল এবং সে এদের সাথে নিজেরই প্ল্যানে এসেছিল। সে বায়ো এজেন্ট নিয়ে এসেছিল যার মাধ্যমে সে সব হোম স্প্যান্ডেলকে মারতে চায়। এটা দেখে জেনারেল এবং ব্রেকলি দুজনেই খুব বেশি অবাক হয়ে যায়, কারণ তাদের কল্পনাতেও ছিল না যে তারা এখানে কোনো গুপ্তচরকে বা নিজেদের শত্রুকে নিয়ে আসছে। তারা চাইতো না যে হোম স্প্যান্ডেলদের উপর হামলা হোক, এই জন্য ব্রেকলি ওই লোকটিকে নিয়ে নিচে পড়ে যায়, কিন্তু তখনই তার হাত থেকে ওই বায়ো এজেন্টও নিচে পড়ার কারণে ফেটে যায় আর এখানে খুব ভয়ানক একটা ব্লাস্ট হয়। সব হোম স্প্যান্ডেল দূরে গিয়ে পড়ে। তখনই সল্ট এখন ব্রেকলিকে নিয়ে নিজের চারপাশে একটা প্রোটেকশন শিল্ড বানিয়ে তাকে উড়িয়ে এখান থেকে নিয়ে যায় এবং তার মুখের সাথে নিজের মুখ জোড়া লাগিয়ে তাকে অক্সিজেনও দেয়। দুনিয়াতে থাকা সাবমেরিনের কন্ট্রোলারের কারণে মানুষরাও জানতে পারে যে পানির ভেতর খুব বড় একটা ধামাকা হয়েছে এবং এই ধামাকার শক্তি থেকে এর আন্দাজ করে নেই যে নিচে যাওয়া সব মানুষই মারা গেছে। এখন এই কথা যেমনই ক্যাট জানতে পারে, ক্যাট আরও বেশি ভেঙে পড়ে। আগে তার স্বামীর মৃত্যু, এখন তার মিশন ফেল, সে বাজেভাবে ভেঙে পড়ে। আর এই কথা যেমনই ব্রেকলির পরিবারের লোকেরা জানতে পারে যে নিচে যাওয়া সব মানুষ মারা গেছে, তো তারা খুবই হতাশ হয়ে পড়ে। এদিকে দেখানো হয় যে সল্ট ব্রেকলিকে নিয়ে পানির উপরে চলে আসে যাতে ব্রেকলি আরামে শ্বাস নিতে পারে, যার পরে সে নিজের একটা ভিডিও বানায় মানুষের কাছে পাঠানোর জন্য, যেখানে এখন সে মানুষকে হুমকি দিচ্ছে যে যেভাবে মানুষ আমাদের এলাকায় ধামাকা করিয়েছে, আমাদের সব হোমো অ্যাকোয়াসকে মেরেছে, অর্থাৎ সমুদ্রের নিচে থাকা প্রাণীদের মেরেছে, একইভাবে এখন আমরা মানুষকেও মেরে ফেলবো এবং এই দুনিয়াকে শেষ করে দিব। সব লোকের মনে হচ্ছিল এই ভিডিওটা নকল ভিডিও, এআই দিয়ে জেনারেট করা হয়েছে, কিন্তু ইনভেস্টিগেশন করার পর জানা যায় এই ভিডিওটি রিয়েল। এবং এখানেই শেষ হয় ওয়ার বিটুইন দ্য ল্যান্ড অ্যান্ড দ্য সি সিরিজের পার্ট 1 ভিডিও। পরের এপিসোডগুলো নিয়ে দেখা হচ্ছে পার্ট 2 ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।